দেখো সেশন শুরু করার আগে মানে ক্লাসটা শুরু করার আগে আমি কিছু কথা বলি। দেখো, বলছিলাম না যে ক্রিকেট খেলা তোমরা দেখো। আচ্ছা, T20 ওয়ার্ল্ড কাপ 2026 দেখেছো নিশ্চয়ই, দেখলে তো? কে কে দেখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা দেখেছি। দেখেছি দাদা। তো সেখানে একটা জিনিস দেখবে, সঞ্জু স্যামসন কি সারা বছর মানে পুরো প্রথম ম্যাচ থেকে খেলেছে? প্রথম 3 ম্যাচ খেলেনি। না, তিনটে তাহলে পাঁচটা তাকে খেলেছে। কিন্তু খেলানো হয়নি, কিন্তু উনি সেই রোহিত শর্মার একটা কথা ধরে রেখেছেন। তো আমি তো রোহিত শর্মা, আমি জাস্ট বলছি সঞ্জু স্যামসন নিজেকে এমনভাবে প্রিপেয়ার রেখেছে, নিজেকে এমনভাবে সঞ্জু স্যামসন প্রিপেয়ার রেখেছে যাতে আমি সুযোগ পেলেই আমি সেই সুযোগটাকে কাজে লাগাবো। তার ফলস্বরূপ কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ আসলো। হ্যাঁ, টিমের মানে সবার কাজ দরকার, কিন্তু মোস্ট অফ দ্য মানে আর কি বলবো, বেশিরভাগ রান তো তার। প্রথমে এসেই তো শক্তিটা বাড়িয়ে দিচ্ছে সে ব্যাটিংয়ের ক্ষেত্রে, তাই না? তো তোমাকেও সেই প্রিপেয়ারনেস এরকম থাকতে হবে, তোমাকেও এই প্রিপারেশনটা এতটা লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে হবে। তার জন্য কিন্তু তোমাকে অধ্যবসায়টা জরুরি, যেটা সঞ্জু স্যামসন কখনো ছাড়েনি, খুব মেহনত করতো। ওনার বাবার ইন্টারভিউ শুনছিলাম আমি। তো এটা খুব জরুরি ভাই। উনি যখন সঞ্জু স্যামসনের একটা ইন্টারভিউ আর একটা দেখছিলাম আমি, যখন ওনার বাবা আর কি খেলতে নিয়ে যেত প্র্যাকটিসের জন্য, তো বলতো তেন্ডুলকার আর তেন্ডুলকারের বাবা যাচ্ছে, ভবিষ্যতে তেন্ডুলকার আর তেন্ডুলকার বাবা যাচ্ছে, ক্রিটিসাইজ। অত বড় প্লেয়ার এখন, তাকেও ক্রিটিসাইজ শুনতে হয়েছে, সেগুলো আশীর্বাদ হিসেবে নিয়েছিল তার দাদা। বলছে ওরা যখন বলতো আমার মনে হতো হ্যাঁ সত্যি একদিন তুই খেলবি। ঠিক আছে? তো তোমাদের সামনে এক্সাম্পল রয়েছে, তোমাকেও এইভাবে আপ টু ডেট থাকো। তোমার সামনে যখন মকাটা আসবে সেটাকে অ্যাসিভ করে নেবে। এই না কবে হবে, কি হবে, হবে না, আমি তাহলে পড়াশোনা করব না, যবে ফর্ম দেবে তবে আমি এ করব। আমি এখানে পড়াতাম কিছু সিভিক এরকম ছিল, মাসের একটা দুটো মাস আগে পড়াশোনা করলে কি আর কি চাকরি পাওয়া যাবে? অতটাই সোজা চাকরি পাওয়া এখনকার কম্পিটিশনের যুগে, বিশেষ করে পুলিশে? পুলিশের কোশ্চেন প্যাটার্ন তো দেখছো। সেদিন চলে গেছে যে আমি আম, টুক করে পড়লাম চাকরি পেয়ে গেলাম, নো ব্রাদার। এটা অন্য এরা চলছে, জেনজি এখন সব, ঠিক আছে, যুগ। তো এভাবে প্রিপেয়ার থাকো, দাদার এই কথাগুলো একটু কাজে লাগাও, দেখবে অনেক কিছু কাজ দেবে। আচ্ছা দেখো, এগুলো বেসিক ক্লিয়ার হবে, তারপরে আরও অঙ্ক আছে অনেকগুলো। দেখো, যদি আর আগের দিন অঙ্কগুলো করিয়ে দেবো, একটি নির্দিষ্ট সংখ্যার 2/5 40% হয় 24। যদি একটি নির্দিষ্ট সংখ্যার 2/5 হয় 24, তাহলে সংখ্যাটি কত? বুঝতে পারছো কি 150। কত হবে সংখ্যাটা? 150। একটা হবে পড়তে, একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে এক্স। আচ্ছা, 2/5 মানে কি 2/5, আর 40% মানে কি? 40% মানেও 40/8। এখনো সেই যুগে পড়ে আছো, 2/5। সেই যুগে এখনো পড়ে 2/5। আছো, একদিন ধরে শিখিয়ে শিখিয়ে 40/100 আবার করবে, যে আবার এরকম 2/5 এরকম বলতে হবে। 40% মানে 2/5, তাহলে এরও আবার 2/5, তারপরে এইটা সমান সমান কত বলছে? 24 বলছে। ঠিক আছে? তাহলে দেখো, এই 2 2 4, 4 6 24, তাহলে 5 5 25, 6 25 150। আর এই অঙ্কটাই দেখা মাত্র কি করে করবে? এই অঙ্কটাই দেখা মাত্র তোমাকে করতে হবে, পারবে? হ্যাঁ 25 কিভাবে করতে হয় দেখো, সিম্পল। সিম্পল একটা জিনিস দেখো ভাই, সিম্পল একটা জিনিস দেখো, দেখো ক্লিয়ার করছি। আচ্ছা, এখানে দেখো 2/5 মানে কত? 2/5। ক্লিয়ার করছি, 2/5 মানে কত ভাই? 2/5 তো পার্সেন্টেজ হিসাব যদি করি,
পার্সেন্টেজ হিসাব যদি করি, আমি একটু অন্যরকমভাবে করাতে চাচ্ছিলাম, 40% এখানেও, তার আবার 40%, এইটারই বলছে 24, তাই তো? আচ্ছা, এই পার্সেন্টেজ মানে কটা শূন্য? নিচেই দুটো শূন্য, তার মানে কিন্তু এই একটা কাটা যাবে, এই একটা শূন্য কাটা যাবে, তাহলে আরও একটা পার্সেন্ট রয়েছে, তার মানে কি চারি চারি কত? তুমি আরও এখান থেকে কেটে দিতে পারো, আরও একটা দেখো, চারি চারি 16% পড়ে থাকছে, আরও একটা 4 দিয়ে কাটলে 4 6 24% থাকছে, ঠিক আছে? তারপরে আবার কত পড়ে থাকছে দেখো, আমি কি বলছি বোঝা যাচ্ছে? এই দেখো, তাহলে আর পড়ে আছে কি 4%, কত পড়ে আছে? 4%। এখানে দেখো এখনো কাটাকুটি যাচ্ছে, আমি যেটা শেখাতে চাই দেখো কত ইজিলি করতে পারবে তোমরা, আমি জাস্ট শেখাচ্ছি, দেখো 40% এটাও, এটাও 40%, আর এটা সমান সমান 24, দেখো কতটা ইজি চলে আসে। তো দেখো একটা পার্সেন্টের জন্য একটা শূন্য কাটা, একটা দুটো শূন্য কাটা, তাই তো নাকি? কারণ দেখো 40% মানে তো পার্সেন্টেজ 100 নিচে হবে, তাই দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এর মধ্যে আছে 4, 4 6 24, ভেরি গুড, আবার এই 2 দুগুণি 4, এখানে পড়ে আছে 3, তাহলে 2%, তাই তো? তাই 2 মানে যদি 3 হয়, 100 মানে কত হবে? 2 এর কত গুণ? এটা 2 এর কত গুণ? 2 এর কত গুণ? ভাই 1.5 গুণ, তাহলে 100 1.5 গুণ মানে 150 অ্যান্সার, অপশন সি। এবার আগের যেটা করালাম তুমি সেটা করেও করতে পারো, কোনো ব্যাপার না। এইবার আর একটা দেখো, 2 এর 5 ইন্টু 2 এর 5, ভেরি গুড, সমান সমান বলছে 24, তার মানে হচ্ছে 2 দুগুণি 4, 4 মানেই 24, মানে কত গুণ? 6 গুণ, তাহলে এর 5 5 25, মানে 25 6 গুণ কত হবে? 150। বুঝতে পেরেছো শর্টকাট কার বলে? তাড়াতাড়ি কীভাবে করতে হবে এটা শিখতে হবে কনসেপ্ট দিয়ে। 2/5 তুমি বুঝতে পারলে, 2/5, 40% মানেও 2/5, 2/5, তাই 2 দুগুণি 4, 4 বাই ডাইরেক্ট 25 তুমি লিখবে, আর এই 4 মানেই বলে দিয়েছে 24, তাহলে 25টা হচ্ছে মেন সংখ্যা, ভগ্নাংশের নিচেরটা তো মেন সংখ্যা হয়, তাহলে এর যদি 6 গুণ হয়, এরও 6 গুণ করে দাও, চলে আসবে অ্যান্সার। ক্লিয়ার হলো? 3 রকমভাবে শিখিয়েছি, পরীক্ষার সময় টাইমটাকে সেভ করতে হবে। চলো, যদি একটি সংখ্যার 1/3 75 হয়, তাহলে সেই সংখ্যাটির 40% কত? নাও, 40% মানে কত? 2 এর 5, তাই তো? আচ্ছা, এটা 80%, সরি, না না, এটা বাংলায় হয়ে গেছে, এটা 40%, ঠিক আছে, এটা হচ্ছে বাংলায় হয়ে গেছে, না 80%, দেখো তো এটা 80%, 40% হলে 120 আসতো। আচ্ছা দেখছি, তাহলে তাহলে এরা 80%ই আছে, ঠিক আছে, এটা 80%ই ধরো, ও যখন ক্যালকুলেশন করেছে, দেখো এটা 80%, সিম্পল। দেখো কি বলছে, 1/3, ভেরি গুড, 1/3 কত হচ্ছে? এটা সমান সমান নাকি 75, তাহলে 3 মানে কত হবে? 75 ইন্টু 3, তাই তো নাকি? এই দিকটা আগে শিখতে, তাহলে এইটা 4 হবে কেন? 4 হবে কেন মই? এখানে বলেছে 1/3, 1/3 মানে কি? সংখ্যার যদি 3 হয়, তার মধ্যে 1, এই 1 মানেই 75, তাই 1 মানেই যদি 75 হয়, তাই 3 মানে কত? 75 ইন্টু 3, তো এটা হবে, রেখে দেবে এইভাবে। আর সেই সংখ্যার 80%, 80% মানে কি? 4/5, 4/5, যারা পারো না 80/100 করে প্র্যাকটিস করে নেবে, দেখবে হয়ে যাবে। তাই যদি হয় 5 দিয়ে কাটলে 5 15 75, তাহলে আসলো কত? 4 15 60, আর 60 গুণ 3 মানে 318, 180, 180 ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো? সিম্পল লাগবে, কিছু নেই অঙ্কে, কিছু নেই। চলো, এই মাইক্রোফোন অফ করো, কে ভাই? তারপরে দেখো 3 দাগ, যদি একটি সংখ্যার 1/3 35, একইভাবে করো তো দেখি, 1/3 35 মানে মেন সংখ্যাটা কত হবে? মেন সংখ্যাটা কত হবে? 105। তা 3 ইন্টু 5, এই তো, এইগুলোই তো মুখে মুখে করবে, যে 1/3 মানে 1 মানেই 35, আর 3 মানে কত? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 35, তাহলে 3 ভাগ মানে তো মেন সংখ্যা,
এইটুকু পড়ার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তোমরা পরীক্ষার হলে 100 পাস লিখে দেবে। তার চেয়েছে 64%। 64%কে শর্টকাট কি লিখতে পারি দেখো, 4 দিয়ে ভাগ যাচ্ছে মানে 4 25 100, তাহলে 25, আর এখানে 25 4 ষোলং 64, 16/25, তাই তো নাকি? 67.2 তাহলে একে যদি 5 দিয়ে ভাগ করলাম, ভেরি গুড, 5 5 আর 25 আসলো, এখানে যদি ভাগ করি কত হয়ে যাবে? 5 21 21। তাহলে 21 তাহলে দেখো 16কে 16, 6 হাতে রইল আমার 1, 16 দুগুণে 32, 32 আর 1 কত? 33। 336 তাহলে 336 পেয়েছো। এবার 5 দিয়ে ভাগ করা তো খুব সোজা ভাই, এটা উপরে আছে কিন্তু, হ্যাঁ এটা উপরে আছে। 5 দিয়ে ভাগ করা খুব সোজা, আগের দিন শিখিয়েছিলাম। কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে কি করতে হয়? ডবল করে একটা এক দশমিক। তাহলে এর ডবল করলে কত হবে? 336 ডবল 672, তার একটা এক দশমিক দিয়ে দাও, ভাগ হয়ে গেল। এই জন্য তো শেখানো যে 5 দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ, বিভিন্ন রকম শেখানো। তাহলে 67.2। আর একটা পদ্ধতি করা যায়, কি পদ্ধতি? আচ্ছা 1/3 মানে কত পার্সেন্ট? 1/3 33.3 33.1/3, 33.1/3, তার মানেই কত এটা? 100/3 100/3%। এটা মানে 100/3%, তাই তো? 100/3%। 300 দেখো 100/3%, 300 না, মোহিত ভুল বললে না? পার্সেন্ট তো, পার্সেন্ট মানে তো 100 আছে, পার্সেন্টের ভ্যালু তো পাবে। হ্যাঁ, তাহলে দেখো এইগুলো শর্টকাট শিখতে হয়। দেখো তাহলে এইটা মানেই কত বলে দিল? 35, 64% মানে কত? ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে। পার্সেন্টেজ আউট, আর 3টা কি হবে? উল্টে গিয়ে ওপরে গুণ হয়ে যাবে, যেহেতু নিচে আছে। কাটাকুটি করলেই অ্যান্সার বেরিয়ে আসবে, আরও সোজা হয়ে গেল। আমি কাটবো, দেখো তুমি এখানে 100 আছে, তুমি ছোটো করে করতেও পারো। দেখো এখানে 5 7 35, ছোটো করে নাও একটু, দেখো সুবিধা। আমি 10 টাকা রাখবো, দেখো হিসাবে সুবিধা, আমি 10 টাকা রাখবো। তাহলে এখানে দেখো কত আসছে? 5 কুড়ি 100, তাহলে 10 রাখবেন, 2 দিয়ে কাটবো জাস্ট। আমি জানি 4 দিয়ে কাটবো, কিন্তু এখানে 2 দিয়ে কাটলে আমার হিসাবে সুবিধা হবে। তাহলে এখানে কত হলো? 32 গুণ 64, আর গুণ করো কত আসে দেখো, দিয়ে একটা এক দশমিক দেখবো, এইটাই আসবে। তুমি এইটাও করতে পারো এক লাইনে, আগেরটাও করতে পারো, যেটা ইচ্ছা। কিন্তু শেখো যে আমাকে অঙ্কগুলো একটু অন্যভাবে ভাবতে হবে, পরীক্ষায় অন্য থেকে একটু আলাদা হতে হবে। টাইমটাকে বাঁচিয়ে আমি অন্য কোনো, যেখানে আমি টাইমটা লাগছে সেইখানে লাগিয়ে সেই অঞ্চলগুলো করতে হবে। 0.9 এবং 0.9%-এর পার্থক্য কত? এ তো সোজা ভাই, 0.9, আর এই যে পার্সেন্টেজ মানে কত দিয়ে ভাগ? ডাইরেক্টলি করতে হবে, একটু শিখতে হবে। কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। তাহলে পার্সেন্টেজ মানেই 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে পয়েন্ট যেখানে আছে আরও দুটোর আগে যাবে। তার মানে 3টে, এখন একটার আগে, তখন কটার আগে হয়ে যাবে? তখন 3টের আগে। আর এদের কি চেয়েছে? পার্থক্য, বিয়োগ। বিয়োগ, তো এক্ষেত্রে বিয়োগ করতে গেলে কী করতে হয়? এর কিছু নেই মানে এগুলো জিরো ধরে নিতে হয়। তাহলে 9 আর কয় দাও? 0 মানে 10, কত হবে? 1 দাও, হাতে রইল 1, 1 আর কয় দাও? 10, আবার হবে কত? 9 দাও, হাতে রইল 1, 1 আর কয় দাও? 9, 8, আসলো কত? 0.89। ভাল লাগার জন্য 0 দেয়, তাহলে 0.89 কোনটা আছে? অপশন সিতে আছে। এইগুলোই অনেকে তোমরা জানো না যে কি এটা ডাইরেক্টলি ভেবে করতে হবে। তোমরা আবার কি করবা? যে কি 0.9, আচ্ছা তার মানে হচ্ছে 9/10। আবার এখানে করবে কি 0.9 মানে হচ্ছে পার্সেন্টের জন্য নিচে 100, এইসব পাতাতে যাবে, টাইমটা শেষ, ওইখানে টাইমটা শেষ, মানে 1000। আবার এই এলসিএম করে, এলসিএম করে না করলে তোমরা এটা করবা, দেখবা দিয়ে ভাগ করে টাইমটা নষ্ট করবা। কিন্তু তুমি জানো যে পার্সেন্টেজ মানে তো 100, 100 দিয়ে ভাগ, তার মানে তাহলে যেখানে পয়েন্ট আছে 100 মানে দুটো শূন্য আছে, আরও দুটোর আগে হয়ে যাবে। গুণ হলে পয়েন্ট ডান দিকে বাড়ে, আর ভাগ হলে পয়েন্ট বাঁ দিকে যায়। চলো নেক্সট, যেগুলো বলছি একটু মাথায় ঢোকাও, ঠিক আছে? 600 এর 150%, এর এত পার্সেন্ট মানে, দেখো এই অঙ্কটা দেখো, পার্সেন্টেজ মানে কি বললাম? কত ভাগ বললাম? পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। আচ্ছা 100 মানে দুটো শূন্য, তাই তো? তাহলে এর মানে গুণ, তাহলে এর একটা শূন্য কাটা আর এর একটা শূন্য কাটা, তাহলে কত হলো? 6 15 90, একটা শূন্য 900, বা তুমি এর দুটো শূন্যই কাটতে পারতে। তাহলে 600 এর 150% কত আসলো? 900। এটা বুঝতে পেরেছো? এটা অনেকেই ভাবো না এইসব বিষয়ে। আমি পিটিএলসির একটা স্যার দেখছিলাম, করাচ্ছিল, আমার ভালো লাগলো। এটা আমিও করি, তো আমারও মনে হলো যে তোমাদের শেখায়। বুঝতে পারছো?
এটা তাহলে কত ইজি হয়ে গেল দেখো, তোমার এখানে এসে এরকম লেখা লাগলো না যে 600 এর 150%, এরকম লেখা লাগলো না, টাইমটা সেভ এইখানে। কিন্তু বুঝেই যাচ্ছ যে এই কনসেপ্ট ক্লিয়ার তো তোমার, যে পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, তাহলে এর যেখানে আছে এর মানে গুণ আছে এদের মধ্যে, তাহলে আমি কি করতে পারি, দুটো শূন্য আউট করে দেবো, এখানটার টাকার ওখানে একই ব্যাপার, সেই 615 কত আসবে ভাই? এটা মানে কি, এটা মানে কি দেখো, একবারে কাটা যায়, এইগুলোই কনসেপ্ট। 2/100 এইটা মানে কি 2%, আচ্ছা এটা মানে 2% বলতে পারি না, 2% মানে তো 2/100 বলা যায় তো, 50 এটা তাহলে এক লাইনে ভাই করা যাবে, তাহলে বোঝা গেল, এইগুলোই হচ্ছে তোমাকে ফান্ডা। তাহলে এটা যেটা তুমি প্রশ্নেই আনসার করে ফেলছো, এর 0.02, এবার তোমার এখানে শূন্য পাতা, এই 0.02 মানে 100 দুটো শূন্য আছে, তাহলে এখানে তুমি ডাইরেক্ট তুমি কেটে দেবে, কোনো ব্যাপার না। এটার জন্য একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 6×15 = 90, এখান থেকে লিখতেই পারো, অসুবিধা নেই, একটা লাইন লেখো, অসুবিধা হবে না। এখানে 2/100 মানে পয়েন্ট তুলে দিলে, এই 100টা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 100 মানে তো এখানে দুটো শূন্য কেটে যাবে, ডাইরেক্টলি অ্যান্সার তুমি বলে দেবে 9×18। বুঝতে পেরেছো আমি কী শেখাতে চাইছি? টাইম সেভ করতে চাইছি, কনসেপ্ট ক্লিয়ার রেখে টাইম সেভ। নেক্সট, আচ্ছা সম্পূর্ণ দেখা যাচ্ছে তো? আচ্ছা তারপরটা বলো দেখি, কে পারবে স্পিডে, দেখি কে পারে, দেখি এবার একবারে হয়ে যাবে, সব এর রয়েছে, সব কটা এর রয়েছে, কত হবে দেখা মাত্র বলে দাও ভাই। 72 ভেরি গুড, দেখো 72 পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ, এই পার্সেন্টের জন্য কি একটা শূন্য দুটো শূন্য কাটা, আবার একটা পার্সেন্ট মানে সব এর আছে মানে গুণ আছে, তার মানে কেটে দিতে পারবো, এর একটা শূন্য এর শূন্য কাটা, তাহলে পড়ে আছে কি 12 এর 3 এর 2 মানে গুণ সব, তাহলে 12 3 12 36, 36 2 72। বলো এইবার টাইমটা তোমার বেশি লাগবে না কম লাগবে? বুঝতে পারছো তো? না বুঝতে পারলে ভাই বলো, এরকম ভাবে ভেবেছো কোনোদিন? সত্যি কথা বলবে, এইভাবে কি করতে? আমি ভেরি গুড, ভেরি গুড, অনেকেই করতো আমি জানি, আমিও করতাম, যাই হোক। দাদা আর একবার এটা বুঝে দাও তো। এই ব্যাপারটা বুঝোই নি, পার্সেন্টেজ মানে কি ভাই? মানে এর শর্টকাটটা আর কি। পার্সেন্টেজ মানে কি, কোনটা বোঝোনি? পুরোটাই একবার। পুরোটাই বোঝোনি মানে এই পুরোটা? পুরোটাই। আচ্ছা কি বোঝোনি আগে, এই 30% মানে কি বলো তো? 30/100 মানে 130, ওকে বলতে দাও, 30/100 তাহলে 30/100, আচ্ছা এর মানে কি? গুণ তাহলে আমি একটু ভেঙে দেখাই, তাহলে 1200 এর মানে গুণ, তাহলে 30% মানে কত? 100। 100 এর 20% মানে কত? 100। তাহলে 100 এইটুকু তো বুঝে গেলাম, পার্সেন্টেজ মানেই কটা শূন্য নিচে, দুটো শূন্য। তাহলে এই দুটো শূন্য কেটেছি, এই দুটো শূন্য কেটেছি, আর এর পার্সেন্টেজের জন্য এই একটা কাটা, এই একটা কাটা, এই একটা কাটা, এই একটা কাটা, ওটাই তো আমি না লিখে কি করলাম, পার্সেন্টেজ মানেই ও আচ্ছা 100 দিয়ে ভাগ, তাহলে কি করলাম, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, দুটো কাটলাম, আবার এই পার্সেন্টেজের জন্য কি এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাই পড়ে থাকছে কি, যে কোনো গুণ মানেই তো সব কাটা যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আর এইটাই কনসেপ্টটা কাজে লাগাবে, অনেক শর্টকাট হয়ে যায় এটা লাগালে। আর এইখান থেকেই তো সব ওই দেখা মাত্রই অনেকে দেখবে বলবে, আমি যখন অঙ্ক করাই অনেকে পুরনোরা, 180 এর 15%, এবার ভেঙে ভেঙেও অনেকে করতে পারো এটা 15%। আচ্ছা 180 10% কত হবে? আমি এটাকে বলতেই পারি যে 10 + 5% করা যায় না, তাহলে 180 এর 10% কত হবে? ইজিলি বলতে পারবে, 18 হবে। 45 হবে। আচ্ছা তাহলে তার যদি 5, তার অর্ধেক, 10% অর্ধেক 5%, তাহলে কত হবে? 9 মানে কত হবে? 27 হবে। এইগুলোই তো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রেখে মাথায় রেখে এগুলো করতে হবে, কারণ এইটা করতে অনেকটা টাইম লেগে যাবে, এই কাটাকুটি করতে টাইম। কিন্তু তুমি যদি একবার একটু ভেবেছো যে 180 এর 15%, তাহলে 180 এর 10% মানে 18 হবে, 10% মানে 10-এর শূন্য কেটে যাবে পার্সেন্টেজে, এই যে বললাম না একটু আগে যে 180 এর 10% যদি হয়, পার্সেন্টেজের জন্য এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, তাহলে 18 হবে। আচ্ছা তাহলে 10% যদি 18 হয়, তাহলে আরও আছে কত? 5%, 10-এর অর্ধেক পার্সেন্ট, তার মানে কত হবে? 9 হবে। এইগুলো হচ্ছে, তাহলে টোটালি 180 এর 15% আসছে কত? 27। এবার 27-এর সাথে কি যুক্ত করলে, ধরো 1 যুক্ত করলে,
করা হবে যাতে 360-এর সমান হবে। কত? 360। দেখো এই পার্সেন্টেজ মানে কত বললাম একটু আগেই, 100। তাহলে 100 মানে 100 দিয়ে ভাগ, তাহলে এর একটা শূন্য কাটা, এই পার্সেন্টেজ মানে এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, 72 হয়ে গেল 72। শুধু x সমান কত হবে? 72 মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস। এইটা আবার অঙ্কে পরীক্ষার সময় এভাবে পাঠাতে যাবে না যে 72 মাইনাস 27 বিয়োগ করে টাইম নষ্ট করার দরকার নেই, 45। তুমি ডাইরেক্টলি করে দেবে। তুই বুঝতেই পারছো যে এখান থেকে বিয়োগ যাবে। তাহলে 7 আর কয় দাও? 2 5 মানে 45। এটা মুখে মুখে হয়েছে 45 হবে। কত হবে? 45, অপশন বি। ঠিক আছে, চলো আচ্ছা আটা দেখা দিই যে এই বিয়োগটা অনেকে যারা বুঝতে পারছেন যে বিয়োগটা এখানে দেখো এসেছিল কত? 27, তাই তো? 27 আর এখানে আনতে হবে 72, কি যুক্ত করে। এবার 27-এর সঙ্গে কি যুক্ত করলে ইউনিটি 2 আসবে, 0 যোগ করলে কি আরটাও 2 আসবে? আসবে না। তাহলে 27-এর সঙ্গে 5 যুক্ত করলেই আসবে। এগুলো দেখেও বোঝা যায় ঝাট করে, অনেকে কিন্তু করে এগুলো। আচ্ছা নেক্সট 8 দাগ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। চলো অঙ্ক একদম ইজিলি করবে, কনসেপ্ট ক্লিয়ার রেখে, একটু ভেবে, একটু আলাদা করে। অঙ্ক হচ্ছে এটা কী বলতো, যত ভাববে তত তোমার ইজি আসবে। এই যে যদি 280-এর x% সমান এত হয়, 280-এর x% সমান এত এর, আচ্ছা x% সমান 240-এর 15% প্লাস 310-এর 20%, তাহলে এইবার দেখো। আচ্ছা এখানে বলছে 280-এর x%, এটা কি হতে পারে? এখানে লিখতে পারি তাহলে 280-এর x%, ওকে, সমান 240-এর কত পার্সেন্ট? 15%। তো 240-এর 15% কি লিখতে পারি? আগেরটার মতো যদি ভাবি কত হবে? 36 হয়ে যাবে। ওই যে আগেরটার মতো ভাবো, 15%। 10% মানে কত? 10% মানে কি? 240-এর 10% মনে হয় ভাবো, 240-এর 10%, এই পার্সেন্টেজের জন্য এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, মানে 24। 10% এই 24 হয়, এটা 15%, মানে কি এখনো 5% বাকি। তো 10% মানে যদি 24 হয়, তাহলে আর 5% মানে কত হবে? 12। তাই টোটাল কত হলো? 15% মানে 36। 36। হ্যাঁ এগুলো শিখবে। প্লাস 310-এর 20%, পার্সেন্টেজ মানেই এর মানে দেখো এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, কত হলো? 62। তাহলে 280-এর x% সমান সমান কত হচ্ছে? 98 যোগ করে। ঠিক আছে, 98 যদি হয়, একটা সিম্পল ভাবো এই পার্সেন্টেজ মানে কি, তোমাদের পাতিয়ে দিই, এখানে 100 আছে, মানে x/100 আছে। ভেরি গুড, একটা শূন্য কাটলে এটা তোমাকে জাস্ট আমি দেখাচ্ছি তাই। ঠিক আছে, এবার দেখো 28-এর কত গুণ? এটা 14 দিয়ে যাবে, 14 দিয়ে, 14 দিয়ে 28, আর এখানে 7-14, 2 দিয়ে কাটলে 5। তার মানে কত হলো? x = 35। এইগুলো একটু শিখবে, তাহলে টাইমটা কম লাগবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল কি? ভেরি গুড। তাছাড়া আর একটা দেখো, এই 280 এসছে, আর এইদিকে ক্যালকুলেশন করে কত এসেছিল? 98 এসেছিল। 280 মানে 80-র উপরে 98, তাই তো? তাহলে 100 মানে কত? করলেও চলে আসতো না? এটা হচ্ছে বিষয়। কারণ এখানে কি এসেছিল? 280-এর কোনো একটা পার্সেন্টেজ আছে, আর এটার ভ্যালু এসছে মানে 98। তার মানে উল্টো করে যদি বলি যে 280-র ওপরে হতে হবে কত? 98, তাহলে 100% মানে কত? চলে আসছে 35। চলো এইবার আমরা আরও কিছু অঙ্কের দিকে যাব। বিভাজ্যতার নিয়ম প্রথমেই রয়েছে, 9 দ্বারা বিভাজিত নিয়ম। 9 দ্বারা বিভাজিত নিয়ম কি বলছে? কি শিখেছো এতদিন? এতদিনে শিখেছো কি? 3 আর 9-এর বিভাজ্য নিয়ম বলছে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত? 6 আর 2-এ 6, 2, 7, আর এখানে x এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এই 6 আর 2 8, 8, 7 15, 15 আর 5 20।
আচ্ছা 20-র সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে দেখ 20-র পরের কোন সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য? তুমি বলে 9 দুগুণে 18, 3 9 27। 27টা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তাহলে 20-র সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে 27 আসবে? তুমি বলবে দাদা 7 যোগ করে দেবো। তাহলে এইখানে কে আছে? 7 আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বিভাজ্য নিয়ম ক্লাস করিয়েছি, না করালেও নাও করে থাকো প্রত্যেকটা। হ্যাঁ 3 হবে মনে হচ্ছে। 3 হবে? 6 আর 2 8 আসে 15 15 আর 7 হবে। কুড়ি হবে তো। 7 কি হিসাব করলে ভাই? যোগ বিয়োগ ভুল হয়েছে তোমার। দেখো 6 আর 2 8, তো 8 7 কত? 15 আর 5 20 হয় না? 5টা যোগ করেনি স্যার ও। হ্যাঁ ও 5টা যোগ করেনি। কেন করবে না? সবই তো করতে হবে। চলো 2 দাগ। একজন দোকানদার একটি কি বলছে কি বাইসাইকেল এত টাকায় বিক্রি করে 25% লাভ করেন। এই যে সেই কনসেপ্ট শিখিয়েছিলাম শতকরায়। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ 10% হবে। দেখো তাহলে 25% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি? 125%। তাহলে 125%-এ বিক্রি, 125% মানে এবার এই অঙ্কটা দেখো কীভাবে করবো। দেখো ওই যে শেখালাম, তাহলে এর ওপরে কত পার্সেন্টে বিক্রি করছো? এর 125%-এ। 5 পয়সা। পার্সেন্টেজ রেখে দেবো, এর পার্সেন্টেজ আমি রেখে দেবো। এর ওপরে আবার কি 10% লাভ করো। 10% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 110। 110%-এ। ঠিক আছে, এবার দেখো তুমি এই একটা পার্সেন্টেজের জন্য কি বলতে পারি? এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, ভেরি গুড। আর একটা পার্সেন্টেজ রয়েছে। একটা পার্সেন্টেজ তুমি যদি হিসাবের সুবিধার্থে মনেও না থাকলে নিচে লিখে দাও একটা পার্সেন্টেজ, অসুবিধা নেই, কাটাকুটি করতে সুবিধা হবে, তার জন্য কিন্তু এটা করলাম। আচ্ছা কাটাকুটি করলে কি আসে দেখো? 4 5 গুণ করলে একটু ভুল করলাম, সরি সরি 18 সরি 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 এটা এর না তো, একটু ভুল করলাম। এটা তো এত পার্সেন্ট, সরি এটা 125% না তো, সরি একটু ভুল করেছি আমি। এটা তো উল্টো আছে, যে 125% মানেই হচ্ছে এটা তো সোজা আরো এইটা। তাহলে 110% মানে কত হবে? সরি একটু ভুল করেছি। এই পার্সেন্টেজ গায়েব, এটাই বলতে চাইছি। ঠিক আছে, 1804। তাহলে এবার কাটাকুটি করো। 125 দিয়ে যদি আমি এটাকে কাটি, দেখো শেষে 50 আছে, শিখিয়েছিলাম 25 দিয়ে ভাগ করা খুবই সোজা, শিখেছিলাম মনে আছে তো? তাহলে এখানে 100 মানে 4টে, আর 25 মানে একটা, মানে 5 25 125। আর এখানে দেখো 20-50 এবার বলেছিলাম, তাই 4 20 কত? 80, আর এখানে 50 এর ভিতরে 25 কবার যায় দুবার, তার মানে 82। এইভাবে ভাবতে বলেছিলাম, মনে আছে? আচ্ছা এইটা যদি আমি কাটি কত হয়ে যাবে? 22 সব থেকে বেস্ট হয় কি জানো তো? 5 দিয়ে তো ভাগ করা খুব সোজা, আর 11 দিয়ে গুণ করাও খুব সোজা, কারণ 22 যখন আসবে তখন ক্যালকুলেশন। এবার গুণ করে দাও ডাইরেক্ট। তাছাড়া হ্যাঁ দেখো সেটা করলেও হবে। দেখো এখানে দেখো, এবার এখানে দেখো করলে কি হবে? যোগ করা তো খুব সোজা, আমি শিখিয়েছিলাম যে এখানে 2 হবে, আর 8 আর 2 10, মানে এখানে 9 হবে, তাই তো? 902 হবে তো নাকি? তাই তো নাকি? এ ভুলে গেছে, এরা কি করে না এরা। 8 লিখলে হবে, আর এর এখানে 5 দিয়ে ভাগ করা খুব সোজা, এটাকে ডবল করে দিই, একটা দশমিক, তাই না? ডবল করে দিয়ে একটা দশমিক যদি করি তাহলে কত হবে? 902 ডবল কত হয়? 1804, একটা শূন্য, তাহলে একটা দশমিক মানে এই শূন্য দাম নেই। ঠিক আছে, তাহলে 1804 হয়ে যায়। এবার তুমি যদি মনে করো না আমি কাটাকুটি করবো, তাহলে আমি বুঝতে পারছি না, করো ভাই, কোনো অসুবিধা নেই আমার। 22 দিয়ে গুণ করো, তো 2 দুগুণি 4, ইউনিট একটাই আছে, এটা দেখেও বোঝা যাচ্ছে। নেক্সট যাবো। এই মাইক্রোফোন অফ করবে, কি শীষ কি এগুলো? এবার যে 11 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কে এর মান কত হবে? তাহলে 11 দ্বারা বিভাজ্য নিয়ম তোমরা শিখেছো, 5K 3 4 5 7, বড় বড় করে লিখলাম। এবার 11 দ্বারা বিভাজ্য নিয়ম তোমরা শিখেছো কি একটা বাদে একটা যোগ করতে হয়। 5 আর 3 8, আর 5-এ 13, একটা এলো 13, আর এখানে কত? 7 আর 4 11, আর তার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে এদের যে ডিফারেন্সটা আসবে তাহলে সেটা 11 বা 0 আসতে হবে। এবার এখানে যে মানগুলো আছে আমি দেখতে পাচ্ছি এখানে 7 আর 4 11, আর যদি আমি 11-র সঙ্গে আর কি 2 দিয়ে দিই,
তাহলে কত হয়ে যাবে? 11 2 13 13। তাহলে সেই 13 ডিফারেন্স আসলে কত হয়ে যাবে? 0। 0 মানে 11 দিয়ে ভাগ, আর অপশন দেখছি হ্যাঁ 2 আছে, হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে চলো ভালো করে পড়বে, বুঝাতে নিয়মগুলো আগে বলছি, আগেই বলেছি এখনও বলছি। 12 জনের একটি অভিযাত্রী দলের, আচ্ছা 24 এবং 26 বছর বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে, আচ্ছা তাহলে ভাবো, একজন 24 বছর ছিল, একজন 26 বছর ছিল, ঠিক আছে, বছর বয়সী দুইজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলো, সকলের গড় নাকি 2 বছর বৃদ্ধি পায়, তাহলে দুইজন লোকের গড় কত? তাহলে এই বয়সটা তো মহিলারা নিয়ে গেছে, সেটা তো নিয়ে আসছেই, সঙ্গে সঙ্গে ওই দুটো পুরুষ কি 2 বছর করে সবার বৃদ্ধি করে দিয়েছে। তাহলে 12 জন আছে, 12 জনের যদি 2 জন করে বেড়ে যায় তাহলে টোটাল কত বাড়বে? 24। তাহলে সেই টোটাল 24টা কেন বাড়ছে? কারণ ওই 24 বছর বয়স দুইজন মিলে একত্রে এক্সট্রা নিয়ে আসছে। তাহলে দুইজনের মোট বয়স কত হলো? এইখান থেকে গড় মানে 2 দিয়ে ভাগ, 74। দেখো গড় মানে এটা জানো তো, গড় মানে কি 2 দিয়ে ভাগ, তাই তো? গড় মানে কি, এরা 2 জন, 2 দিয়ে ভাগ না, কিন্তু গড় মানে এরা 2 জন আছে তাই 2 দিয়ে ভাগ, এটা তো মোট কত বছর বয়স ওদের দুইজনের, আর গড় মানে 2 দিয়ে ভাগ। এবার দেখো এগুলো সব জোড় সংখ্যা, ওই জন্য কিন্তু বুদ্ধি করে অনেকে কি করবে জানো, এখানে বলে 12 12 24 আর 13 এইভাবে ভাগ করবে 37। বুঝতে পারলে? যেটা তোমরা বললে যোগ করলে কত 74, আর যেহেতু মোট বয়স 74 দুইজনে, তাহলে গড় কত হবে 2 দিয়ে ভাগ করতে হবে, যতগুলো আছে সংখ্যা তাহলে 37 চলে আসবে। আর যারা বুদ্ধিমান এইভাবে করে দেবে, আরে বাবা এটা দুটো সব করা ভাগ যাচ্ছে, তাহলে আমার হিসাবে সুবিধা, এখানেও 24 এখানেও 24, তার মানে এখানে 12 12 24 আর এর অর্ধেক আছে 13, 13 মানে হচ্ছে 37। এগুলো একটু ভাবতে হয়, এটা নিজেদেরকে একটু ভাবতে হয়, ঠিক আছে? কীভাবে ভাবতে হয় জাস্ট আমি শেখাচ্ছি, আর তাছাড়া তো এমনি তো পারবেই গতানুগতিক। আচ্ছা এখনও কে কে বুঝতে পারেন এটা? এই জিজ্ঞাসা করতে হয় কেন তোমাদের, যে কে কে বুঝতে পারোনি, এটা খুব বাজে লাগে। চলো 5 দাগ, একটি মূলধন 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হার, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার কি করিয়েছি নতুনরা? না দাদা করো। না দাদা, চলো দেখো simple। আচ্ছা ঠিক আছে, ও শেখার দরকার নেই, আমি শিখিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা দেখো অ্যাডভান্স শিখে যাও। বলছি একটি মূলধন 5 বছরে চক্রবৃদ্ধি সুদের হার দ্বিগুণ হয়, তার মানে কি, একটা মূলধন ধরে নাও 1 টাকা, ওই 1 গুণ দ্বিগুণ মানে আমরা মেন টাকাটা ধরি কত, 1 টাকা ধরবো। আচ্ছা 1 টাকা তুমি রাখলে, এটা সেটা কত হয়ে গেল দ্বিগুণ, দ্বিগুণ মানে ক টাকা হয়ে যাবে, তুমি 1 টাকা ব্যাংকে রেখেছো, দ্বিগুণ হয়ে গেল মানে ক টাকা হয়ে গেল তোমার, 2 সুদ টাকা। সুদ মিলে হয়ে গেল 2 টাকা। এবার এটা কত বছর হয়েছে? 5 5 বছরে। বছরে। ভেরি গুড। এবার এখানে বলছে তাহলে 20 বছরে, 20 বছর মানে এরকম কটা, 4টে। 4টে। 20 বছর মানে কটা, 4টে, তাই তো নাকি? এখানেও 5 বছরে, হ্যাঁ। এখানেও 5 বছরে, 5 বছর 5 বছর অন্তর কি দ্বিগুণ হচ্ছে, 5 বছর 5 বছর অন্তর মানে দ্বিগুণ হয়। ভেরি গুড। এইবার তাহলে এইবার এইটা তোমরা শিখেছো যে, বা যারা নতুন তারা একটু জেনে নাও যে এই যে সুদাসলটা তারপরে গিয়ে কী হবে, আবার আসল হিসেবে কাজ করবে, তাহলে এর আবার দ্বিগুণ মানে কত, 4 হয়ে যাবে। 4 এই 4 আবার আসল হিসেবে কাজ করবে, এর আবার দ্বিগুণ মানে কত, 8 8 হয়ে যাবে। আবার এর আসলটা কাজ 2 করবে টাকা। 2 টাকা হলো 16। তাহলে 1 টাকা রেখে তোমার কয় টাকায় পরিণত হয়ে গেল, 16 টাকা। তাহলে কত গুণ হলো, 16 গুণ। 16 গুণ। এই জন্যই কি বলে জানো তো, যে এই রকম যদি থাকে এই বছরটা, তার মানে 5 করে 5 করে যদি হয়, একটা পাস, দুটো পাস, তিনটে পাস, 4টে পাস করলে 20 আসে, ঠিক আছে? তো 20 আসে 4 গুণ করে, তার মানেই হচ্ছে এই দ্বিগুণের পাওয়ার 4, যেহেতু 4 বার এমন হবে, আর দ্বিগুণী পাওয়ার 4 মানে কত, 16। বুঝতে পেরেছো? এটা করেও করতে পারে, কনসেপ্ট দিয়েও ক্লিয়ার করলাম, আর তারপরে শর্টকাট দিলাম যাতে ইজি হয়। চলো অপশন সি অ্যান্সার ওটা। এবার দেখো, কোনো ব্যবসায়ী 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, ভেরি গুড, এবং শ্যাম যদুর থেকে 400 টাকা, এই টাইপের অঙ্ক দিন করিয়েছি, কিন্তু এইটা ভাবতে বলেছিলাম কীভাবে, দেখি কীভাবে ভাবো। যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন, ব্যবসা শেষে এত টাকা। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, মনে আছে তো? দেখি কার কার মনে আছে। আচ্ছা 7,000 টাকা মোট মূলধনের মধ্যে, আচ্ছা বলছি,
রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন, ব্যবসা শেষে মোট এত টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন? আচ্ছা, তাহলে তোমাদের এবার একটু শেখাতে হবে নাকি? তাহলে মোট মূলধন কত, কার কত করে আমরা তো জানি না, কিন্তু এইটুকু আমি তোমাদের শিখিয়েছিলাম এক্স না ধরেও কী করে ভাববে, ধরে নেবে মূলধন প্রত্যেকদের সমান হতো। এবার একটা জিনিস ভাবো, এখানে সবচেয়ে মূলধন কম কে বিনিয়োগ করেছে একটু পড়ে বোঝো। মূলধন রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, তাহলে শ্যামের থেকে কিন্তু বেশি, এবং শ্যাম যদুর থেকে বেশি, তাহলে সবচেয়ে কম কে যদু, তাই না? তো যদু। যদুকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তো যদুর থেকে শ্যাম বেশি কত, 400 টাকা, ভেরি গুড। আবার শ্যামের থেকে রাম কত বেশি, 200 টাকা, তার মানে যদুর থেকে টোটাল কত বেশি, 600 টাকা। 600 টাকা বেশি। এটা বুঝো তো? 600 টাকা। শ্যামের থেকে তো 200 টাকা, তাহলে শ্যামের দেখো যদুর থেকে 400 টাকা শ্যাম বেশি, আবার সেই শ্যামের থেকেও 200 টাকা বেশি, তাহলে অ্যাকচুয়ালি যদুর থেকে 600 টাকা বেশি। তাহলে যদুর থেকে যদুকে যদি আমরা কনস্ট্যান্ট বা সমান ধরি, তাহলে সেখান থেকে এরা দুইজন মোট কত টাকা বেশি, 1000 টাকা। 1000 টাকা বেশি। টাকা। ভেরি গুড, তাহলে 1000 টাকা বেশি, তার মানে বোঝা গেল যে যদু কত টাকা দিল, 1000 টাকা দিল। তার থেকে 400 টাকা বেশি মানে শ্যাম কত দিল, 1400 টাকা। এর থেকে তাহলে এ কত দিল, 1600 টাকা, তাই তো নাকি? এই হবে। আচ্ছা, এবার বুঝতে পারিনি 1000 টাকা কেন হবে এখানে, 1000 টাকা তো বেশি রে বাবা, 1000 টাকা বাদ দিতে হবে। তাহলে 1000 টাকা ওই এর থেকে বেশি, তার মানে দুইজন মিলে 1000 টাকা এক্সট্রা দিয়েছে। তাহলে এই 7,000 থেকে আমি 1000 টাকা বাদ দেবো, দিলে কত পড়ে থাকবে? 6000। এগুলো সম্পূর্ণ মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে। 6,000 টাকা, তাহলে এই 6,000 টাকা যদি সমান দেয়, তার মানে যদি দিয়েছিল ক টাকা, 3 দুগুণি 6, 2,000 টাকা। 2000 টাকা করে। তাহলে এইবার দেখো 400 টাকা বেশি দিয়েছিল শ্যাম, তাহলে কত, 2,400 টাকা দিয়েছিল, আর এ দিয়েছিল 600 টাকা বেশি যৌথ থেকে, তাহলে কত হবে? 2600। এইবার এখানে ক্যালকুলেশন করে শর্টকাট করে না, দুটো শূন্য তো এমনি সবার গায়েব হয়ে যাবে। এর বিনিয়োগের রেশিওর অনুপাতে লভ্যাংশের রেশিও হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 13 দিয়ে 26, এখানে 12 দিয়ে 24, আর এখানে 10 দিয়ে গ্যারান্টি টোটাল 35। আর 35 মানেই বলেছে 3500 টাকা লভ্যাংশ, মানে 100 গুণ। 1300। তাহলে অ্যান্সার কি যে রাম কত হবে, রাম মানে তো প্রথমটা, তাহলে 13 মানে কত হয়ে যাবে, 1300 টাকা। অপশন নাম্বার এ। বুঝতে কারো অসুবিধা, বুঝতেই কারো অসুবিধা? না না। এবার যারা বুঝতে পারো নি, এক্স ধরে তোমাদের ক্লিয়ার করে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদু সব থেকে কম, এটুকু তো বুঝতে পেরেছো, রাম শ্যাম যদু, ভেরি গুড। তো যদু যদি এক্স টাকা দেয়, শ্যাম দেবে তার থেকে কত টাকা বেশি, এক্স প্লাস 400 টাকা বেশি। আমি ক্লিয়ার করে দিচ্ছি, এইবার এক্সটা ধরো। যারা এসআইয়ের এক্সাম দেবে মেন এক্সামে, তারা কিন্তু এইভাবে ভাববে এক্স দিয়েও। আর এখান তাহলে দেখো, আর শ্যামের থেকেও কত বেশি, এই 400, এক্স প্লাস 400 থেকে আবার 200 বেশি, তার মানে কত হবে, এক্স প্লাস 600 হয়ে যাবে। 600। তাহলে সেই গল্প তো একই হয়ে গেল, 3টে এক্স আর এই 600 টাকা বেশি, মানে ওপাশে গেলে তো মাইনাস হয়ে যাবে রে বাবা, আর এটার ভ্যালু তো এইটা দিয়েছে, বোঝা গেল? ওই জন্যই কিন্তু রকম করলাম। চলো তারপরে 11 অঙ্কের সংখ্যা যদি 72 দ্বারা বিভাজ্য হয়, এবং ভেরি গুড, এখানে একটা ভালো জিনিস দিয়েছে, হয় তাহলে কে নট ইকুয়াল টু পি হয়, তাহলে আচ্ছা মানে কে আর পি এর ভ্যালুটা তোমাকে বের করতে, মানে কে নট ইকুয়াল টু পি, তার মানে পি আর কে এর ভ্যালু সমান হবে না। ভেরি গুড, এখানে তোমাকে ভাবতে হবে, তোমাকে বিয়ত নিয়মটা সঠিক জানতে হবে। 40, 85, কে 6, বলো এটা কি হবে? আচ্ছা 72 দিয়ে বিভাজ্য মানে কি? 8 আর 9 দ্বারা বিভাজ্য। 8 এবং 72। তাহলে 72 দ্বারা বিভাজ্য মানে এটুকু তোমরা শিখে গেছো ভাই, যে ক দিয়ে ভাগ যাবে, 8 নং 8 আর 72, 9। 8 9 72। তাহলে 9 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলছে, লাস্টের 3টে যদি ভাগ যায়। এবার তোমাকে কিন্তু এটা অপশানের দিকে একটু খেয়াল রাখতো, ঠিক আছে? একটু একটু অপশান এখানে দেখলে বোঝা যাবে না, তাহলে এইখানে তুমি কত দিলে 50-এর পরে ভাগ যাবে, এখানে দেখো তুমি কত ভাবতে পারো। এখান যদি তুমি দেখো 1 ভাবলে কত যাবে, ভাগ যাবে, যাবে কি, ভালো করে দেখো তো, 8 দিয়ে ভাগ যাবে,
তিনটে লাস্টে তিনটে যাওয়া মানেই তো 8 দিয়ে ভাগ যাবে। যাবে কি? যাবে না ভাই, দেখো যাবে কি? কারণ কত হবে? 6 8 48, 3 বাকি, তাহলে এখানে 2 ধরতে হবে। কত ধরতে হবে? 2 ধরলে কত যাচ্ছে দেখো, যাচ্ছে কিনা? 2 দেখো, 2 ধরলে কত আসছে ভাবো একটু ভাই। 46। আরে ভাই 6 8 48, 48 আর 4 বাকি 46, তাও যাবে না। 3 হলে তাহলে কত হবে? 3 হলে কত হচ্ছে দেখো, 3 হলে যাচ্ছে, কারণ দেখো 6 8 48 আর 5 56 মানে যাচ্ছে। এবার 3 এখানে গেল, এবার দেখতে হবে যে এখানে আবার হচ্ছে কিনা। 9 দ্বারা বিভক্ত নিয়ম কি বলছে দেখো ভাই, যোগ করে, তাহলে প্রত্যেকটা যোগ করো এবার। এই জন্য 3 ধরি, যোগ করো, যোগ করো, কত আসছে? 49। 49 তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এর পরের কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য? 54। তার মানে কত যোগ করতে হবে? সিম্পল 5 যোগ। বুঝতে কারো অসুবিধা? তোমার যদি বিভাজ্যতা নিয়ম ক্লিয়ার থাকে হয়ে যাবে। তাহলে যে সংখ্যাটা 8 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, সেই সংখ্যাটা হচ্ছে এইটা। তাহলে এখানে আমি পি এর মান পেলাম 5, আর কে এর মান পেলাম কত? 3। এবারে তুমি ক্যালকুলেশন করে দাও। তাহলে 3k মানে কে এর মান কত? 3। 3k মানে কত? 9 প্লাস 2p মানে কত হবে? 10। অপশানে কোথাও আছে 19? কেলেও করেছে, অপশানেতে নেই ভাই, তাহলে তো এইভাবে হবে না। আচ্ছা, এই হিসাবটা ঠিক করেছিল? 49 এসেছিল তো? হিসাব ঠিক না করলে কিন্তু আবার অন্যরকম আসবেও কিন্তু আবার একটা। 49 হয়েছিল যোগ করে? কি 53 হচ্ছে? 49 আসছে দাদা। এই 5 বাদে 49 এসেছিল তো? তাহলে কি হবে দেখো, আমরা একটু দেখে নিই তোমাদের। 8 8 16, 16 আর 5 21, 21 আর 5 26, 26 আর 4 30, 30 আর 8 38, 38 আর 5 কত হয়? 43 আর 6 49, ঠিক আছে। তাহলে এই তিনটা যোগ করবে না? 52। কি যোগ করো তোমরা ভাই? এইটাকে ছেড়ে দিলে হবে? আমি 9 দিয়ে যখন বিভাজ্য করছি, আমার তো এইটা দেখবো, আমার তো এইটা, এই মানটা আমরা 3 ধরে ফেলেছি অলরেডি। এই যে ভুল করো না। তাহলে 52 আসছে, তাহলে 52 যদি হয় তাহলে আর কত যোগ করতে হবে? 2। কারণ 6 নং 54, তাহলে 2 যোগ করতে হবে। এইবার করে দেখো আসছে কিনা। তাহলে এখানে পি এর ভ্যালু আসলো, ওটা কে এর ভ্যালু এখানে আসছে 9 প্লাস 2 2 4, 9 আর 4 13। দেখেছো, তোমরা যদি ভুল করো আর কি করা যাবে? অপশান এই অ্যান্সার। এই ভুলগুলো করলে হবে? এই মানটা আমি ধরে ফেলেছি অলরেডি, তাহলে এটাও তোমার 9 দিয়ে বিভাজ্য মান, এটাকেও যোগ করতে হবে রে বাবা। চলো নেক্সট। বুঝতে পেরেছো সবাই? এই 72 দিয়ে বিভাজ্য মানে 8 9 72, আমি শিখিয়েছি, কিন্তু বিভাজ্য যারা ক্লাস করনি, আমি প্লে লিস্ট দিয়েছিলাম একবার, আবার একবার দিয়ে দেবো দরকার হয় 15 তারিখ নাগাদ। চলো, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ড। এইবার গল্পটা দেখো। যখন প্ল্যাটফর্ম যাচ্ছে 39 সেকেন্ড, ভেরি গুড। আর যখন একটা পোস্টকে যাচ্ছে ট্রেনটা, তখন 18 সেকেন্ড। আচ্ছা এইবার বলো, প্ল্যাটফর্মের নাই দৈর্ঘ্য আছে, পোস্টের কি কোনো দৈর্ঘ্য থাকে? না। তার মানে এই না। এই 18 সেকেন্ডটা যাচ্ছে কোন দৈর্ঘ্য? ট্রেনের নিজের দৈর্ঘ্য। একদম ভেরি গুড। তাহলে এইটুকু তো বলতে পারি 18 সেকেন্ড তাহলে যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে, যখন ট্রেন নিজের দৈর্ঘ্যও যাবে, আবার এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে টোটালি এইটাকে যদি আমি স্প্লিট করি, ভেঙে লিখি, তাহলে ট্রেন তার নিজের জন্য এর মধ্যে 39 সেকেন্ডের ভিতরে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যেতেই 18 সেকেন্ড লাগিয়ে দিল। তাহলে 39-এর ভিতরে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে 18, আর বাকি আছে কত 39-এর মধ্যে? 21। এটা বলতে পারি তো? এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, দেখবে তোমার অঙ্ক এত ইজি লাগবে। ঠিক আছে, একদম ফুললি
যে ট্রেন যখন একটা পোস্ট, একটা গাছ, একটা মানুষকে যখন যাচ্ছে যার দৈর্ঘ্য নেই, তাহলে কি ট্রেন শুধু জাস্ট নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, আর সেই নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 18 সেকেন্ড। আর যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে, এই প্ল্যাটফর্মের একটা দৈর্ঘ্য আছে, উইথ ট্রেনেরও একটা দৈর্ঘ্য আছে, তাহলে এই ট্রেন নিজের দৈর্ঘ্যটাও যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার প্ল্যাটফর্মে। তাহলে এই 39 সেকেন্ডের মধ্যে কি আছে, ট্রেনের দৈর্ঘ্যেরও কত সময় নেই সেটা আছে, আবার ওর সঙ্গে প্ল্যাটফর্মে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটার জন্য 18 নিল, এ তো বলেই দিয়েছে অঙ্কে, আর 21 নিল প্ল্যাটফর্মের জন্য। অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে এবার। তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য করো, তাহলে এইটুকু তো বলাই যায় যে যখন 18 সেকেন্ড যাচ্ছে তখন দৈর্ঘ্য কত ট্রেনের, 300। 300। আর 21 মানে কার, প্ল্যাটফর্মের, সেটাই চেয়েছে, কাটাকুটি করে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে 6 দিয়ে 3 7 21, এখানে 3 6 18, 6 দিয়ে কাটলে 5 6 30, 50, তাহলে 350। 350। বুঝতে পেরেছো সবাই? এটা অনেকেই জানে না, আমি জানি, এই জন্য বলি ভাই কনসেপ্ট ক্লিয়ার রাখো। এবার এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এবার একজন সব ভেঙে ভেঙে করবে আর একজন শুধু এইটুকু করবে। আচ্ছা, এখানে 18 মানে 300 বলে দিয়েছে, বাকি হচ্ছে 39, 18 আর কত 21, এইটুকু করবে। আচ্ছা, এখানে আছে এরা এরকম জাস্ট করবে অঙ্ক, আর একজন দেখবে শুধু যে কী করছে এরা। হয়ে গেছে 5 7 35, মানে হচ্ছে এইটা। বলো কয় সেকেন্ড লাগবে, 4 থেকে 5 সেকেন্ড। অনেকে তো আবার বাবা ভাই, আবার অনেকে কীভাবে করে জানো, পাতায়ও না, এই 18 সেকেন্ড তো এখান থেকে কেটে দেবে, এইভাবে কেটে দেয়, অনেকে আছে, আমি দেখেছি, আমিই করতাম। চলো, আমি এসআইয়ের এক্সামে তো টাইম আমার ছিল ওই জন্য। চলো, আমি প্রথম যে এসআইয়ের এক্সাম দিই, আমার অঙ্কতেই নাম্বার ছিল, অঙ্ক আর রিজনিংয়ে নাম্বার ছিল হচ্ছে তোমার 96। তাহলে এবার ভাবো, একজন ব্যক্তি তার বেতনের 60% বাড়ির খরচ বাবদ, 20% বাড়ি ভাড়া বাবদ এবং বাকি বেতনের 80% একটি ট্রাস্টে দান করেন। তিনি যদি এত টাকা নিয়ে অবশিষ্ট থাকেন তবে তার বেতন কত? সিম্পলি কিছু নেই। দেখো, আমার মেন বেতন তাহলে কত পার্সেন্ট হয় শুনেছি আমরা? 100%। 100%। আচ্ছা, তার বেতনের 60% বাড়ির খরচ আর 20% বাড়ি ভাড়া, তাই টোটাল কত পার্সেন্ট হয়ে গেল? 60। কত পার্সেন্ট বেরিয়ে গেল? 80% বেরিয়ে 80। গেল। 60% আর 20%, তাহলে এখান থেকে টোটাল 80% বেরিয়ে গেল। ওই রইল কত? 20%। তাহলে 80% যদি বেরিয়ে যায়, আমার আছে আর 20%। ভেরি গুড। এবার বলছি 20%-এর বাকি বেতনের আবার 80% একটি ট্রাস্টে, তাহলে এই যে বাকি মানে এই যে 20% আছে, এর আবার 80% মানে কত হবে? 20 এর 80% মানে কত? হলো সিম্পল, এই যে 20 এর 80%, একটু আগে শিখলে পার্সেন্টেজ মানে এর শূন্য কাটা তাহলে কত আসবে? 16। 20 এর 80% মানে 16, আর তাহলে কত পার্সেন্ট পড়ে আছে? 4%। 84 মানে কত? কত গুণ? 5 গুণ, একটা অপশনে আছে 5, আর কিছু দেখার দরকার নেই। তাহলে 5 গুণ যদি 5000, আর 5000 সঙ্গে তাহলে 100% মানে কত করলেই তার 2 শূন্য বেড়ে যাবে। বুঝতে কারো অসুবিধা ভাই? এই জন্যই প্রথমে ওইগুলো শিখিয়ে এসেছি। 4 গুণের কথাটা কি বললে? এটা বুঝতে পারোনি? আচ্ছা, এই যে 20% আর 60%, টোটাল 80% খরচ হয়েছে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বুঝছি। এখানে আছে কি 20%, আর এই যে অবশিষ্ট, তাহলে এইটা খরচ হয়ে গেছে, তাহলে এটার আর কোনো কাজ নেই। পড়ে আছে কত? 20%, তাই তো? এই 20% এই বাকি বলে দিয়েছে, বাকি মানে 20% পড়ে আছে। এই বাকি বেতনের আবার 80%, তাহলে এর 80% তুমি ট্রাস্টে দান করলে, তাহলে এর 80% ট্রাস্টে দান করে দিয়েছো। তাহলে এর 80% মানে কত দান হচ্ছে, কাটাকুটি করে দেখো। এই পার্সেন্টেজের জন্য কি, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, তাহলে 8 দুগুণে কত? 16% হয়ে গেছে, গল্প শেষ। আর পড়ে আছে কত পার্সেন্ট তাহলে? এটা তুমি খরচ করে দিলে, এটা দান করে দিস ট্রাস্টে, তাহলে 20%-এর ভিতরে 16% দান হয়ে গেছে, পড়ে আছে কত পার্সেন্ট? ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ 4%। এইটুকু বুঝলাম। তাহলে 4%, তাহলে মূল বেতন তো 100% ধরেছিলে, তাহলে 4% মানেই হচ্ছে এইটা। কত গুণ বেশি? 4 5 20, আর এখানে 3টে শূন্য আছে মানে 5000। তাহলে 100%-এর ভ্যালুটা বের করলে তোমার বেতন বেরিয়ে আসবে। তাহলে 100% মানে তো এর সঙ্গে কি আর 2 শূন্য অ্যাড হয়ে যাবে, মানে 5 লক্ষ, সরি হ্যাঁ 5 লক্ষ। এইভাবে ভাববে, অঙ্ক খুব ইজিলি তাড়াতাড়ি করতে পারবে। আমি তোমাদের বলেছি তো 3টে মাস পরে অঙ্কে তোমার নিজের জায়গা কোথায় ছিল আর 3টে মাস পরে কোথায় দাঁড়িয়েছো তুমি নিজে কল্পনা করতে পারবে না। এর আগেও বলেছি, আজকেও বললাম। আর যে অঙ্ক করতে পারলো না,
সে কিন্তু এগোতে পারবে না। যে অঙ্ক করতে পারলো সে কিন্তু পরীক্ষায় বাজিমাত করে আসবে। অঙ্ক কখনো ধোকা দেয় না, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকো। এই অঙ্কগুলো খুবই সোজা, শিখিয়েছি আমি। দেখো এইখানে এই টাইপের অঙ্ক থাকছে, ইদানিংকালে বেশি থাকছে আরও। এটা দেখো, এটা কোনো পয়েন্ট নেই, এটার ভ্যালু বলে দিয়েছে 39, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইটা মানে কত হবে? আচ্ছা রুটের মধ্যে যখন আছে, আচ্ছা রুটের মধ্যে যখন আসে বাইরে বেরোলে কটা হবে? কনসাইজ হয়ে যায়, মানে কম হয়ে যায়। দুটোর আগে দশমিক মানে এবার কটার আগে হয়ে যাবে? এইটার ভ্যালু 39, ভেরি গুড। একটা। এটার ভ্যালু 39, একটা। এখানে দুটোর আগে আছে মানে এবার কত হয়ে যাবে? একটার আগে। শিখিয়েছি আমি তোমাদের যে রুটের বাইরে যখন বেরোই পয়েন্ট একটা করে কমে যায়, আর যখন স্কোয়ার হয় পয়েন্ট বেড়ে যায়, তাই না? ডবল ডবল করে, ভেরি গুড। এইবার এইখানে দেখো, এটা মানে তো 39 বুঝে, এখানে 4টের আগে দশমিক আছে, তাহলে এবার কটার আগে হয়ে যাবে? দুটোর আগে। দুটোর আগে, দুটোর আগে ভেরি গুড, দুটোর আগে। 0.3। তাহলে 0.39 হয়ে যাবে। এটা ভ্যালু 39 এমনি, প্রত্যেকটা ভ্যালু 15 21 ভ্যালু। আচ্ছা এটা মানেও তো 39, কিন্তু পয়েন্ট কটার আগে এখানে? তিনটের আগে। এখানে 6টা আছে, তাহলে অর্ধেক হয়ে যাবে, মানে কটা হয়ে যাবে? 3টের আগে। 3টে। 0.039 লিখবো তার মানে, বোঝা গেল? এইবার এগুলো যোগ চেয়েছি, তাই যোগ করে দাও। 9 9 3 12, 2 হাতে রইলো 1, 9 3 12 আর 1 13 3 হাতে রইলো আমার 1, 3 আর 1 4, পয়েন্টে যাই পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে 4.329, 4.329 অপশান বিতে আছে। এইগুলো পরীক্ষায় দেয়, দেখবে করণ নির্দেশনা অঙ্ক দেয়, খুব সোজা কিন্তু দেখবে, কিন্তু অনেকে না বুঝতে পায় না। ওই যে আগের দিন একটা শেখালাম যে বেশ সমান করে যোগটোগ করতে, এই টাইপের দিচ্ছে ইদানিংকালে খুব, কিন্তু এগুলো ঘাবড়িয়ে গিয়ে সব ভুলভাল করে চলে আসছে, টাইম নষ্ট করে বেরিয়ে আসছে। আর সেইখানে আমরা টাইম নষ্ট করবো না। চলো নেক্সট। এবার এটা দেখো, একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত দিয়ে দিল, ভেরি গুড। যদি বালকদের 30% এবং বালিকাদের 20%, এইটা আমরা কী করবো? 110 ধরে নেবো। দেখো এরও একটা শূন্য আছে, এটা একটা শূন্য আছে, তাহলে কাটতে সুবিধা হবে। তাহলে দুটো করে শূন্য করলে পার্সেন্টেজের জন্য, ওই যে শিখালাম পার্সেন্টেজের জন্য দুটো শূন্য আউট করে দিতে পারবো। তাহলে এটাকে ধরবো 110 আর এটাকে ধরবো হিসেবে সুবিধার্থে 90। অনেকে 900 ধরবো, কিন্তু এখানে 900 ধরার দরকার নেই। কেন বলো তো? কারণ এই যে পার্সেন্টেজের জন্য তো অলরেডি একটা করে শূন্য তো কাটবো, এই শূন্যগুলোও তো একটা করে কেটে দেবো। একটু শিখিয়ে এসছি কিন্তু। বলছে যদি বালকদের 30%, আচ্ছা বালকদের 30%, তাই 30% যদি হয়, এই বালকদের 30% এর মানে গুণ, এই পার্সেন্টেজের জন্য কি এর একটা শূন্য কেটে দিতে পারি, এর একটা শূন্য, তাহলে কত হয়ে যাবে? 33। এরপরটা দেখাবো না, এরপরটা ডাইরেক্টলি করবো। 20% মানে কত হয়ে যাবে? এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, 18। তাহলে কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। 0। পাশ করে, তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্র ছাত্রী পাশ করেছে? তাহলে পাশ করেছে কত, যোগ করলে কত আসছে? 51। 51। আর টোটাল ছিল কত? 20, 11, টোটাল ছিল, যোগ করো, টোটাল যোগ করো ভাই। 190, 110 আর 90, 200। মোট তো 200 জন ছিল, ওটা তো আমরা কাটাকুটি করার জন্য করেছি রে বাবা। হ্যাঁ শূন্য বাদলে তো হচ্ছে, শূন্য বাদলে তো হচ্ছে, যদি দুই থাকছে, দুই দিয়ে কাটতে থাকছে। হ্যাঁ, 200-তে 51, তার মানে কি 100-তে কত হবে? তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 51-এর অর্ধেক কত? 25%। সিম্পল। এইগুলো বুঝতে হয় যে 100 মানে কত, ঠিক আছে? এটা করলে হয়ে যায়। বুঝতে পেরেছো? আর যারা ভাবছো যে না আমি 1100 দিয়েই করবো, সুবিধা হবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। 9কে 900 ধরে নাও। 30% দেখো, 100%-এ 30% মানে কি 100-তে 30, তাহলে 1100-তে কত হবে? 330। 330। একদম তাই। আচ্ছা 20% মানে 100-তে 20, 900-তে কত হবে? 9 দুগুনি 18, মানে 180। তো এটাও সমান। এবার যেহেতু অনুপাত করে তুমি করতে, অনুপাত করার দরকার নেই, 900 ধরেছো, করো না। 900 আর 200 কত হবে? 1100 কত হবে? 2000 হবে। আর 2000 এখানে কত হবে যোগ করলে? 510। কত? 510। 510। 510। সেই একই গল্প আসবে। আনের মানে কত? 2 শূন্য কাটলে 2 আসবে। চলো, অনেকে বুঝতে পারে না, তারা 100-ই ধরবে, কোনো অসুবিধা নেই। একটি শ্রেণীতে 60% শিশু গণিত পছন্দ করে। আচ্ছা, তাহলে 100% যদি হয়, কি বলছে? গণিত পছন্দ করে 60%। আমি বোঝানোর জন্য লিখছি, পরীক্ষার সময় সে লেখা লাগে না। বিজ্ঞান পছন্দ করছে, বিজ্ঞান পছন্দ করছে কত পার্সেন্ট? 45%। 45।
আর বলছে উভয় গণিত ও বিজ্ঞান পছন্দ করছে, মানে এর মধ্যেই আছে 25%। তার মানে কি জানো তো, এই 25%টা কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে, তাই তো নাকি? মানে এই 60% আর 45%-এর মধ্যে 25 জন এমন ব্যক্তি আছে যারা এটাতেও আছে এটাতেও আছে। তাহলে আমার কি করা উচিত? এই দূর থেকে 25 বাদ যোগ দেওয়া করে উচিত, যোগ করে 25 বাদ দিতে হবে। তাহলে কি পড়ে থাকবে? যে কোনো পছন্দই করে না, তাই তো? মোট কতজন এসেছে? অন্তত একটি বিষয় পছন্দ করে দিয়েছে, এখানে বলছে মোট একটি বিষয় পছন্দ করে, তুমি পেয়ে যাবে। তাহলে 25% 80% উভয় বিষয়ে। আচ্ছা, কত শতাংশ শিশু অন্তত একটি বিষয় পছন্দ করে? তাহলে পেয়ে যায় 25%, বাদ দিয়ে দাও, কত হয়? 80। 105 আর 25 বাদ দিলে 80। 105 মাইনাস 25 সমান 80। তাহলে 105 মাইনাস 25টা করে দিতে হবে, তাহলে হয়ে যাবে অন্তত একটি বিষয়। অন্তত একটি বিষয় মানে কি বোঝো তো? মানে দুটো বিষয়ও কিন্তু ধরছে, এর মধ্যে উভয়টাও কিন্তু ধরছে, জানো তো? এটা বিয়োগ করলে তাহলে 80%। তার মানে হচ্ছে 80% আছে যারা দুটো সাবজেক্টও পছন্দ করে, মানে অন্তত একটি আছেই 80%। আর যদি বলতো শুধুমাত্র একটি সাবজেক্ট পছন্দ করে, তখন কি হতো বলো তো? 100 তে বাদ দিতে হবে তখন সেটা। এই 80 থেকেও কিন্তু আরও 25 বাদ যাবে, কারণ উভয়ই তো পছন্দ করছে। বোঝা গেল? তখন হতো কত? তখন কিন্তু 55 অ্যান্সার হতো। মোট কত শতাংশ শিশু অন্তত একটি বিষয় পছন্দ করে? অন্তত একটি মানে কি বলতো? একটা করবেই, করতেই হবে, তাই 80%। সে দুটোও করবে না এরকম কিন্তু বলা নেই। আর যদি বলতে শুধুমাত্র একটি সাবজেক্ট নিয়ে কারা আছে পছন্দ করছে, তখন কিন্তু এখানতে ভাই অ্যান্সার হবে 55%। এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট। 55 হবে না তো 80, 100 তে 80 বাদ যাবে না? কি এখানে কি বলেছে? পছন্দ করে না বলেছে নাকি তা? না সেটা না, ওই যখন আমরা করি ওটা দুটো যোগ করি তারপরে এটা বাদ দিয়ে 100 তে মাইনাস করি তো। তুমি মুখস্থ করে ফেলেছো অঙ্ক, তার মানে এখানে কি বলেছে মোহিত? হ্যাঁ ভাই, ও মুখস্থ করে ফেলেছে অঙ্ক, ওই জন্য ভুলে গেছে। এখান থেকে কি এটা পছন্দ না না করে? এটার কথা দাঁড়া আমি বলছি, ক্লিয়ার করছি। এটার কথা বলছি না দাদা, এটা এটার কথা বলছি না দাদা। আমি বলছি, বলতে দাও। এটা পছন্দ করে, সেখান থেকে 25% কেন বাদ দিই? কারণ দুই জায়গায়ই আছে, এইখানেও উভয়। আছে এইখানেও আছে, তার জন্যই আমরা 25টাকে বাদ দিই। তাহলে দেখা যাবে যে 100 জন যদি স্টুডেন্ট হয়, তার ভিতরে 80 জন কি যে পছন্দ করে, আর 20 জন কোনো বই পছন্দ করে না। বুঝেছো মোহিত তুমি যেটা বলছো? আর এখানে তো এখানে কি বলেছে যে একটাও পছন্দ করে না? সেটা এটা বলেনি, বলছে অন্তত যেন একটা করে সাবজেক্ট থাকেই, তার মানে 80%। না না আর না, যদি এটা ঠিক বলিনি। হ্যাঁ বলো, তুমি কি বলছো বলো এবার। হ্যাঁ আমি যদি ওটাই বলতো বলছিলাম যে হ্যাঁ, এটা যদি এরকম বলতো না, পছন্দ বুঝতে করে পারবি, না, একসাথে তাই হ্যাঁ। তখন 20% অ্যান্সার। আর যদি বলতো হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র একটি সাবজেক্ট দুটো পছন্দ কিছু। করে, শুধুমাত্র একটি সাবজেক্ট, তাহলে শুধুমাত্র একটি সাবজেক্ট হলে তো 50 বাদ যাবে। কেন 50 বাদ যাবে বলো তো? এই কেমন পারো? কারণ এইখানে তো কিছু ব্যক্তি আছে, এই 80 জনের ভিতরে 25 জন ব্যক্তি এমন আছে যে বিজ্ঞানেও ঢুকেছিল, এখানেও ঢুকেছিল, তাহলে তো আমার এইখানতেও আরও বাদ যাবে। বোঝা গেল? হ্যাঁ। তার মানে যদি বলে সিঙ্গেল সাবজেক্ট কাদের আছে, শুধুমাত্র একটা সাবজেক্ট, এখানে অন্তত মানে কিন্তু একটা অন্য বিষয়, অন্তত মানে দুটোও থাকতে পারে, একটা থাকতেই হবে। আর যখন যদি শুধু এখানে বলতো যে শুধুমাত্র একটি বিষয় পছন্দ করে, সেরকম সংখ্যা কত, তাহলে এর মধ্যেও তো সেই এই 25% লুকিয়ে রয়েছে, উভয় বিষয় মানে। তাহলে এখান থেকে 25 বাদ যেত, তাহলে 25 বাদ দিলে কত হতো? 35 হতো। আবার এই 45-এর মধ্যেও তো এই 25% লুকিয়ে আছে, মানে কত হতো? 20। 20 হতো। তাহলে সেক্ষেত্রে দেখা তো 55% এমন ব্যক্তি আছে যারা শুধুমাত্র একটি সাবজেক্ট পছন্দ করে। আর এর সঙ্গে 25 জন এমন আছে, 100 জন যদি হয়, 25 জন এমন আছে যারা প্রত্যেকটা সাবজেক্টই পছন্দ করে। তাই দেখো যোগ করলে কত আসছে? 80 হয়ে যাচ্ছে। তাহলে অন্তত একটি সাবজেক্ট আসেই 80% হয়ে যাবে। ঠিক আছে, চলো, বোঝা গেল? তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমরা করলে,
বলো, কারোর বুঝতে যদি অসুবিধা হয় এবার তোমরা বলো। এই হয় কি পরীক্ষায় করো, একদম সত্য কথা বলবে মনের থেকে। না দাদা। হ্যাঁ, না। তাই নিজেদের ফলটাকে বুঝতে পারছো যে কিভাবে এত স্পিডে এত সুন্দর কনসেপ্ট দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো। অঙ্কটাকে বোঝা হিসাবে নিও না ভাই বা বোন, আমি বলছি অঙ্কে বাজিমাত করবে তোমরা, শুধু অঙ্কে না প্রত্যেকটা সাবজেক্টে। ইংলিশটাকে তোমরা গাফিলতি হিসাবে নাও, এরা সবচেয়ে খারাপ লাগে আমার, যারা প্রথম থেকে সিরিয়াস নিচ্ছ, যা করাচ্ছি করছো না। বলে বিন্দু বিন্দু জলে কি তৈরি হয়? সিন্ধু। সিন্ধু তৈরি হয়। আমার সমুদ্র দরকার নেই, সিন্ধু হলেই এনাফ। সিন্ধু হলেই 10-এর মধ্যে আমি 7-8 পেয়ে যাবো, আমার 10-এ 10 দরকার নেই। দাদা ইংলিশটা না করলে হবে না? এইটাই তোমার সব থেকে বড় ভুল, দেখেছো? একটা মেয়ে অলরেডি বলেই দিল ইংলিশটা না করলে হবে না দাদা। এখানে 10 মার্ক কম্পিটিশনে টেকাটা টাফ হয়ে দাঁড়াবে। তোমাদের মেয়েরা এবার বুঝতে পারছো না, শুধু রানের জন্য এবার কিন্তু যারা যাবে তারা কিন্তু প্র্যাকটিস জোরদার করে প্রথম থেকেই, ঠিক আছে? কারণ তোমরা হয়তো ভাবছো যে 10টা তোমাদের এফেক্ট করলো না মেয়েদের এবার, কিন্তু সামনেবার করবে। রানের জন্য বেঁচে গেছে তোমরা, যারা এবার চাকরি পাবে ডব্লিউবিতে তারা কিন্তু রানের জন্য বেঁচে গেছে। ডব্লিউবিতে ম্যাক্সিমাম চাকরি পেয়ে গেছে, ডেপুটেশনও বলেছে, আমি ফেল করেছি দাদা। ঠিক আছে? যাই হোক, এই 10 মার্কটা অনেক ভ্যালুয়েবল, যারা ইগনোর করছো ভুল করছো। কারণ তুমি 10 মার্ক যখন ইগনোর করলে আর মার্ক কত থাকছে? মনে করো কলকাতা পুলিশের পরীক্ষা দেবে তুমি, কলকাতা পুলিশের পরীক্ষা দেবে কনস্টেবলে, কাট অফ কত যায় তোমরা নিজেই জানো। এখান থেকে 10 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকলো? 75। ভাই 75-এ তুমি কম্পিটিশন করছো, আর একটা ছেলে 85-তে কম্পিটিশন করছে, কে এগিয়ে যাবে ভাবো? ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমি বলছি ছেলেপিলের চিন্তাভাবনার ধারণা চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে। দেখো একটা সময় টি-20 ওয়ার্ল্ড কাপে 170-60 মানে বিশাল ব্যাপার ছিল, দেখো সেখানে 250 তুলে দিচ্ছে ভারতবর্ষে, ভারতীয় টিম 250 তুলে দিল। তাহলে এ 250 তুলে দিল, আর এখানে অন্য টিম ভাবছে 170 থেকে 200-র মধ্যে। লাস্টে দাঁড়িয়ে কাপ কে পাবে? ওয়ার্ল্ড কাপ কে পাবে? ভারত পাবে তো, আর পেয়েছেও তাই। চিন্তাভাবনা এরকম চলে গেছে, জেনজি, এখন জেনজির যুগ। তো তোমাকেও তো চিন্তাভাবনা করতে হবে। তুমি 75-এ কম্পিটিশান করছো আর একজন 85-তে করছে। লে হালুয়া 10-এর ভিতরে যে মেয়েটা আমার গ্রুপে পেয়েছিল, যে মেয়েটা 8 পেয়েছিল, কতটা এগিয়ে গেল বলো এবার? সেও তো তোমার মতো খাটছে, আমার গ্রুপের সঙ্গে তো তুলনা করবে নিজেকে, আমার গ্রুপের ছেলেপেলের সঙ্গে তুলনা করো না, বুঝতে পারবে এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। যখন মনে হবে যে তুমি বেশি কিছু শিখে গেছো তখন ভালোদের সঙ্গে তুলনা করবে, যখন ভাবছো তুমি কিচ্ছু পারছো না, তোমার থেকে কমা যে আছে তার সঙ্গে তুলনা করো, এটাই নিয়ম, ঠিক আছে? যখন মনে হবে যে তুমি অনেক ধনী হয়ে গেছো, বিশাল ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে, তখন তুমি ওই আম্বানি বা যারা আরও বেশি আছে, এলন মাস্ক বা তার থেকেও অনেক তোমার এলাকায় পেয়ে যাবে, তাকাবে। আর যখন মনে হবে যে না আমার কিচ্ছু নেই, তখন তুমি ওই বস্তি রাস্তাঘাটের ছেলেপিলেগুলোর দিকে তাকাবে, মোটিভেশন এমনিই চলে আসে, ঠিক আছে? আর যখন মনে হয় পড়তে ইচ্ছে হচ্ছে না, বাবা মাঠে যাচ্ছে, বাবার সঙ্গে মাঝে মধ্যে একদিন যাবে, একদিন সেন্টারিং কাজ করবে, ছেলেদের বললাম। আর মেয়েদের বললাম মা রান্না করছে, একটু রান্না মানে মাকে রেস্ট দিয়ে 1 সপ্তাহ মতো রান্না করবে কন্টিনিউ, ঠিক আছে? আর না হয় বাবা মাঠে যখন যাচ্ছে বাবার সঙ্গে একটু যাবে, যে বাবা কী কাজ করে তার দেখবে, মোটিভেশন এমনি চলে আসবে। আমার মোটিভেশন তো আমার মা ছিল, সত্যি বলছি। কারণ আমিও তো ফুল তুলতে মাঝে মধ্যে মায়ের সাথে যেতাম, ভোরবেলায় চলে যেতাম, ছোটোবেলা থেকেই কাজ করতাম, আমিও বুঝি। মায়ের ভূমিকাটা বেশি, বাবা অসুস্থ ওই জন্য ওনার ভূমিকাটা কম, কিন্তু বাবা মানে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে সবসময়। তো ওই আমি ওই মাঠে দৌড়াতাম, আমার ওই কথাটা মনে পড়তো খুব, এমনকি যেখানে আমি রান করি সেখানেও মনে পড়েছে, মানে একদিন গল্প করেছিলাম। মা ঠান্ডার সময় আমরা কি কম্বলের নিচে পড়ে থাকি, উঠতে যায় না, মা ভোরবেলায় উঠে খালি পায়ে ওই আল বলে আমাদের, 2 জমি মাঝখানে যে শিরাটা থাকে, ঘাসের মধ্যে হেঁটে যাচ্ছে, ভিজে যায় পুরো, ফুল তুলতে গেলে ভিজে যায়, যারা রজনীগন্ধা ফুল আছে জানে। হয়তো বডি প্রোটেক্টর হিসাবে তুমি ওই তাঁবুর বা এখন কাগজের অনেক উঠেছে, কিন্তু পাটাকে কী করো তুমি?
পাটা কাদা থাকলে কি করে করবে? পলিথিনের ভিতর দিয়ে, পলিথিন যতই দেওয়া থাকে, তুমি কাদার ভিতরে যেতে গেলে তোমার অসুবিধা হবে। তো মোটিভেশন তোমার বাবা মার দিকে তাকাও না, চলে আসবে। সবার বাবা মা স্ট্রাগল করে। যাদের ব্যবসা আছে, বাবার বাবার শুধু টেনশনটা দেখবে, তাও বাবার মেহনতটা দেখবে, মায়ের মেহনতটা দেখবে, রান্না করছে কত, ভাই কী মেনটেন করছে। হ্যাঁ, মেহনত এমনিই করতে ইচ্ছে হবে। আর বেকারত্ব যদি মনে করে না 1500 টাকায় খুশি আছি, কোনো ব্যাপার না, থাকো ভাই খুশি। ঠিক আছে, চলো। এই দেখো, আমি তোমাদের একটা ছোট্ট হিসাব দিই। মুসলিম যারা, আমরা ঈদের সময় এখনো পাইনি, পেয়ে যাব, এই বোনাসটা পাবো আমরা। ঠিক আছে, তোমরা কী পাবে? তোমরা এইটা পাবে, তাই তো? বুঝতে পারছো? এই হচ্ছে ফারাক, আর কিছুই না। আর 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 বেশি ফারাক দেখাচ্ছে, আমি একটা ফারাক দেখালাম। আর তোমরা যখন জয়েনিং করবে, তোমাদের বেতন এইটা দাঁড়াবে। আমরা কালকে একটা স্যারের সঙ্গে ডিসকাস করছিলাম, তোমাদের বেতন জয়েনিং এর কিছুদিন পরেই পেয়ে যাবে। এমনও হতে পারে যে তখন বুঝবে না, ঘোষণা যখন হয়ে গেছে, কিন্তু পেয়ে যাবে। জয়েনিং করা হয়তো বছর খানিক পরেই পেয়ে গেলে, বা 6 মাস পরেই পেয়ে গেলে। এবার ভাবো তুমি কি করবে না করবে। ঠিক আছে, আর এটা যখন হয়ে যাবে, আর একটা ক্যালকুলেশন দেখায়, কিছুই না, 14 পে যখন ঢুকবে, জুলাইতে ঢোকে, জুলাইয়ের 12 তারিখ 10 তারিখ নাগাদ, এর ডবল ধরে দেবে। ব্যাস। এমনি তো জুন মাসের তোমার হচ্ছে জুন মাসের 28 তারিখ নাগাদ তোমার একটা ইনক্রিমেন্ট লেগে এমনি বেতন বেড়ে গেল, কিছু একটা বেতন পেলে 50+ মতো তখন থাকবে, পেলে আবার 12 তারিখ নাগাদ গিয়ে আবার বেতন পাবে এর কাছাকাছি তখন। তারপরে গিয়ে আবার জুলাই 30 তারিখ নাগাদ, 30 তারিখও লাগে না, 29-29-এ আসে বেতন, আবার এত। তাহলে এই যে 30-40 দিনের ভিতরে কত টাকার মুখ দেখতে পারবে? প্রায় এর মতো। যদি টাকার দিকে যাও, অনেকটা টাকার দিকে ঝোঁক থাকে না, তাই দেখালাম। তাছাড়া কেরিয়ার আছে, দেখবে যারা ফোন করে না, ফোন করবে, খোঁজ নেবে। পুলিশের চাকরি একটা অন্য